जय गणेश जय गणेश देवा माता पार्वती पिता देवा गणपति बाप्पा मोरया मंगल मूर्ति मोरया। সুখী থাকো, অনেক বড় হও। ধন্যবাদ দিদি। আসলে সব এনার দয়াতেই। আমার মনের ইচ্ছা ছিল যে আমি ব্যবসা করি, আর এনাকে দেখো, ইনি তো আমার জন্য পুরো দোকানই খুলে দিয়েছে। ও আমার কাছে মুখ ফুটে কিছু চেয়েছে আর সেটা আমি দেবো না, তাও আবার কখনো হয় নাকি? ওসব তো ঠিক আছে, এখন থেকে তোমাকে ডলিকে ঘরের কাজের জন্য সাহায্য করতে হবে। বেচারির পক্ষে একা দোকান ঘর সামলানো খুব মুশকিল। শুনছো তুমি? দিদি একদম ঠিক কথা বলছে। বড় বৌদি, অনেক শুভকামনা। আর এই আনন্দের দিনে একটা সেলফি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ একদম, কেন হ্যাঁ নয়? আসুন না, আসুন আসুন আসুন। আরে আমাকেও তো আসতে হ্যাঁ, দাও। আসুন আসুন দাদা। অনেক শুভেচ্ছা আপনাদের নতুন দোকানের জন্য। আরে আমাকে বলছেন কেন? এটা একমাত্র ডলির প্রাপ্য, মালিক তো ওই। দিদি আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। আমার নাম অখিল আর আমি হলাম বিউটি প্রোডাক্টসের সেলসম্যান। হ্যাঁ বলুন। ডলি বৌদি, আপনি পুরো মার্কেট ঘুরে নিলেও আমাদের মতন প্রোডাক্টস কোথাও পাবেন, আর আমাদের প্রোডাক্টসও প্রচন্ড ফেমাস। আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রোডাক্ট রাখবো, আচ্ছা, কিন্তু ডেলিভারি ঠিক মতন পাবো তো? আর যেটা আমি বলতে চাইছি সেটা হলো আমরা ক্যাশ পেমেন্ট করব না। আরে ডলি বৌদি, পেমেন্ট নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না। ডেলিভারির 1 সপ্তাহ পরে আপনি পেমেন্ট করে দেবেন, ঠিক আছে? ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। ডলি, আমি একটা ডেলিভারি দিতে যাচ্ছি। একজন সেলসম্যানের সাথে এত হেসে গল্প, অনেক অনেক আপনি ধন্যবাদ। নিজেই এত সুন্দরী। এরকম কেন করছে ডলি? হ্যাঁ হ্যাঁ, শুরুটা ঠিক এইভাবেই হয় ভূষণ। সামলে নাও এখনই, না হলে এর পরিণাম খুবই ভয়ঙ্কর হবে। ডলির উপর বিশ্বাস আছে আমার। কেমন গেল আজকে দিনটা? আরে যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক ভালো ছিল। ধীরে ধীরে আমার ব্যবসা জমে উঠবে। আমি রাইস নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ। আমি ভাবছিলাম যে দোকানে কসমেটিক প্রোডাক্ট রাখা শুরু করি। আজকে যে সেলসম্যানটা এসেছিল মনে আছে? ও ভীষণ কম দামে আমাকে প্রোডাক্ট দেওয়ার জন্য রেডি আছে। কেন? আরে কোনো স্কিম চলছে হয়তো ওর ওখানে। দেখো, যতদূর আমি জানি না, এইসব বড় কোম্পানিগুলো আমাদের মতো দোকানদারদের কোনো লাভ দেয় না। আর এই সেলসম্যানটাও তোমার উপর এত দয়া দেখাচ্ছে কেন? দেখো, ছেলেটাকে আমার মোটেও ভালো লাগেনি। আমার তো এরকম কিছু মনে হলো না। আর এইসব ছেলেদের আমি খুব ভালো চিনি, সাবধানে থেকো ওর থেকে। আরে তুমি একদম চিন্তা করো না, আমি সব সামলে নেব। আর আমিও তো চাই যে তোমার সাথে একসাথে সংসার সামলাতে। এরকমটা করলে কেমন হয় বলো? আমাদের জন্য আর আমাদের ভালো ভবিষ্যতের জন্য। তার মানে ছোট ডলি আর ছোট ভূষণের জন্য? হ্যাঁ, তুমি খাবারটা খাও তো। খাবার খাবো নাকি ভবিষ্যৎ পরিকল্পনা করব? সুপ্রভাত জলি বৌদি, রাম রাম। নতুন দোকানের জন্য অনেক শুভেচ্ছা। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি শুনলাম যে আপনি নাকি দোকানে প্যাকেট দুধ রাখবেন, তাহলে কি আমার থেকে দুধ নেওয়া বন্ধ করে দেবেন? আরে না না, এরকম কোনো ব্যাপার না, কিন্তু আমার আপনার কাছে একটা অভিযোগ আছে। কি বৌদি? কাল দুধ জাল দেওয়ার আগেই কেটে গেছে। ক্ষমা চেয়ে নিচ্ছি বৌদি, কিন্তু আজকে আপনাকে আমি ডবল দুধ দেবো। দিন দেখি পাত্রটা। অনেক ধন্যবাদ আপনাকে। এত ভালোবাসা দেখাচ্ছে, তাও আবার এই দুধওয়ালাকে কেন করছে এইসব? আমি তো এই কামনাই করব যে আপনার দোকান যেন সমৃদ্ধি পায়। বাজারে গেলে সেলসম্যান, আর এখানে দুধওয়ালা। ভূষণ, তোমার বউ একটু বেশি হেসে খেলে কথা বলে বলে মনে হয় না? সামলে রাখো ওকে, না হলে এর পরিণাম সেটাই হবে। কেমন আছো ডলি? আরে দিদি, তুমি এসেছো?
আমি একদম ঠিক আছি, তুমি কেমন আছো হ্যাঁ বলো? আমি ভালো আছি। আমি রান্নাঘরে রান্না করছিলাম, দেখলাম চিনির কৌটো খালি পড়ে রয়েছে, ভাবলাম একটু চিনি নিয়ে যাই, আমাকে 1 কেজি দিয়ে দাও। এক্ষুনি নিয়ে আসছি। এই নিন। আচ্ছা দিদি, তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলো। আসলে ওনার জন্মদিন আসছে সামনে, তাই আমি ভাবছিলাম যে ওই দিনকে কিছুক্ষণের জন্য যদি দোকানটা সামলে নাও তাহলে আমার অনেকটা সুবিধা আরে হয়। হ্যাঁ নিশ্চয়ই, তোমরা দুজন কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ দিদি, আর জানো আমি ওনার জন্য সারপ্রাইজও প্ল্যান করছি। হুম। আমি তোমাকে সবকিছু বলবো। নমস্কার। আচ্ছা ডলি শোনো, আমি পরে আসবো, তখন বলো। হ্যাঁ হ্যাঁ দিদি, বাই। আপনার মতন সুন্দর বানিয়ে দেবে সেরকম সাবান দিন, আর একটা শ্যাম্পু দিও। বৌদি, ওই যে ঘিয়ের কৌটোটা আছে না, ওটাও চাই আমার। টাকা। বা বৌদি, আপনি তো হিসাব করতে একদম পারদর্শী দেখছি। আচ্ছা, আপনার মোবাইল নাম্বার পাওয়া যাবে? আমার নাম্বারটা আমি দেবো, নাও। ডলি আমার স্ত্রী, আমাকে যখনই ফোন করবে কথা বলিয়ে দেবো। এত গরম দেখে কার সাথে কথা বলছো? বউকে যখন এতটাই ভালোবাসো তখন তাকে বাড়িতেই রাখতে পারো তো। আরে আরে এটা কি করছো তুমি? আরে আরে শুনবে তো? বেরো ওখান থেকে, তোকে আবার যদি এখানে দেখি প্রাণে মেরে দেবো। এই এখানে নাটক দেখছো নাকি? যাও এখান থেকে। ডলি, আমার কথাটা তো শোনো একবার। আরে কেন এত রাগ করছো? আমার কথাটা একবার শোনো। আরে কেন করছো এরকম আমার সাথে? আরে আমার কথা তোমার কানে যাচ্ছে তো? আরে ডলি, আমার কথাটা শোনো, আমি তোমায় কিছু বলছি, শোনো তো তুমি। ডলি, তুমি এখনো জিজ্ঞেস করছো? হ্যাঁ, তুমি বুঝতে পারছো না আমি কেন রেগে আছি? কি দরকার ছিল এত ঝামেলা করার? আরে অদ্ভুত ব্যাপার, একটা ছেলে অভদ্র আচরণ করবে তোমার সাথে, আমি কিছু বলবো না তাকে? আরে এরকম লোক তো সবসময় আসতেই থাকে, তাই বলে তুমি সবার সাথে ঝগড়া করবে? হ্যাঁ, তোমার দিকে চোখ তুলে চাইলে চোখ আমি গেলে দেবো। একটা কাজ করি, আমি দোকানটাই বন্ধ করে দিই, এরকম লোক তো আসতেই থাকবে। দোকান বন্ধ করার প্রয়োজন নেই, সবার সাথে হেসে কথা বলা বন্ধ করো। আচ্ছা, তো তোমার মনে হয় আমি ওদেরকে গুরুত্ব দিই? হ্যাঁ, আরে ওরা তো কাস্টমার, আর কাস্টমারদের সাথে যতটা কথা বলা দরকার আমি তো ততটাই বলি, কিন্তু তুমি তো সেটা বুঝতেই পারো না। তুমি কি এটাও বুঝতে পারো না? হ্যাঁ, টলির বাইরের পুরুষদের সাথে হেসে খেলে কথা বলতে বেশি ভালো লাগে। এবার যদিও এত সেজে গুজে দোকানে যায় তাহলে লোকেরা তো দেখবেই। তুমি নিজের চোখেই দেখো দেখো। একদম ঠিক বলেছো। কে ঠিক বলছে? কার সাথে কথা বলছো তুমি? মানে তুমি ঠিক বলছো, দোকানে আসা পুরুষদের থেকে তোমাকে বাঁচানোর পথ আমার জানা আছে। আরে আরে এইগুলো তুমি কি করছো? আরে আরে, এ তুমি বুঝবে না পাগলি, এই যে তুমি এত সাজগোজ করো, এটাই তো সব পুরুষদের তোমার দিকে টানে। তাই ভেবে দেখলাম যে এগুলোই বরং আমি ফেলে দিই। সাজগোজ না করলে পুরুষরাও পাগল হবে না, আর তোমাকে তো দেখতে এমনি এত সুন্দরী, তোমার এত সাজগোজের প্রয়োজনটা কি? আরে প্রয়োজন নয়, এগুলো ইচ্ছা আমার। আরে কোন মেয়ে সাজতে ভালোবাসে না বলো তো? আর দোকানে যদি কেউ আমাকে ডিস্টার্ব করে তাই বলে তুমি আমার জিনিস ফেলে দেবে? এটা কিরকম কথা হলো? আরে পাগলি, এত রাগ করছো কেন? দেখো, তুমি যত সাদামাটা থাকবে না, তোমাকে তত বেশি সুন্দর লাগবে। আর এইসব লিপস্টিক ফিপস্টিক গুলোই তো ছেলেদের মাথা ঘুরিয়ে দেয়। দেখো, সত্যি কথাটা বলি, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ভীষণ বিশ্বাস করি, কিন্তু অন্য পুরুষদের কথা তো বলা যায় না। না, আজকের ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো, তুমি রাগ করো না, তোমার জন্য আমি নেল পালিশ এনেছি, দেখবে নাকি? এই দেখো, ভালো লেগেছে তোমার? পছন্দ হয়েছে তোমার? দাও দাও, তোমার পাটা দাও।
সুন্দর লাগছে না? লাগাও না, এই পায়েও লাগাও। হ্যাঁ, লাগাচ্ছি তো। হ্যালো, আরে আমি এখনো ঘরেই আছি। আপনাকে বারণ করেছিলাম না বাড়িতে থাকলে আপনি ফোন করবেন না? হ্যাঁ, আরে আমি আপনাকে নিজে ফোন করব কালকে দোকান থেকে। এত রাতে ডলি কার সাথে কথা বলছে? তাও তোমার থেকে লুকিয়ে? খোঁজ খবর করো ভূষণ, কার সাথে প্রেম করছে। ডলিকে সামলে রাখো, না হলে পরিণাম পরিণাম সেটাই হবে। আচ্ছা দাঁড়াও, এই যে তোমার টিফিনটা ধরো। বাই। ডলি, তোমার ফোনটা একটু দিও তো। স্যারকে একটা ফোন করবো, আমার ফোনটা তো বন্ধ। ফোন। আমরা সবাই এখন মোবাইল ফোন কিনি, মানে এই মোবাইল ফোনের আমরা মালিক। বাড়ি, গাড়ি, এরকম আরো অনেক কিছুরই আমরা মালিক। কিন্তু সম্পর্কগুলোর কি হবে? মা বাবা, ভাই বোন, বউ বাচ্চা, এই সম্পর্কগুলোর ওপরেও কি মালিকানা কায়েম করা যায়? একেবারেই না। সম্পর্ক জন্মগত হয় অথবা তৈরি করা হয়, আর তারপর পালন করা হয়। সেগুলো আমরা কিনতে পারি না। সেই সম্পর্কগুলোর মালিক হওয়া যায় না। সম্পর্ক তখনই সফল হতে পারে, সম্পন্ন হতে পারে, যখন আমরা বিশ্বাস বজায় রাখি, সেগুলো বিকশিত হওয়ার সুযোগ দিই। কিন্তু ভূষণ আর ডলির বিষয়টা একেবারেই এরকম ছিল না। ভূষণের সুন্দরী স্ত্রী সবসময় ওর কাছে সন্দেহের কারণ ছিল, আর কোনো সম্পর্কে যখন সন্দেহ তৈরি হয় তখন সেটা ভাঙার সম্ভাবনা থাকে। ডলির তো কোথাও নিশ্চয়ই চক্কর চলছে, না হলে এত রাতে কার সাথে কথা বলে ও? তুমি ওর ফোনটা দেখেছো? ও ওই নাম্বারটাও ডিলিট করে দিয়েছিল। না, ও এরকম করতে পারে না। তুমি বোকা ছিলে আর বোকাই থাকবে, পরিষ্কার বোঝা যাচ্ছে। পরিণাম ওটাই হবে। ফোনটাও তুলছে না। হ্যালো, কে বলছেন? মহেন্দ্র। ডলি কোথায়? কোথাও গেছে একটা। কোথায় গেছে? আমি তো বলতে পারবো না, শুধু বলে গেলেন কিছুক্ষণের মধ্যেই আসবেন। দেখো, নিজের প্রেমিকের সঙ্গে বোধহয় দেখা করতে গেছে। আরে ভূষণ, গাড়িটাকে একটু এগোও না, জিনিস রাখতে হবে। কি হলো? না না, ও কিছু না। জিনিসপত্র গাড়িতে পরে তুলবো, আমি একটু আসছি। যান, আপনি বেরোন, আমি আছি এখানে। তুমি তুমি এখানে এই সময় হঠাৎ? কোথায় গেছিলে? ওই পাশেই কসমেটিক্সের দোকানটা আছে না, ওখানেই গিয়েছিলাম আমি। ওদের সমস্ত প্রোডাক্ট বিক্রি হয়ে যাচ্ছিল আর সবাই খালি হাতে ফিরে যাচ্ছিল, তাই আমি ভাবছিলাম যে নিজে গিয়েই নিয়ে আসি। তার মানে
তার জন্য তোমায় যেতে হলো? আরে না না, আমি তো ফোনেই অর্ডার দিয়েছিলাম, কিন্তু ওদের কাছে পর্যাপ্ত লোক ছিল না, তাই আমাকে গিয়ে নিয়ে আসতে হলো, তাই চলে আমার গেছিলাম। ফোনটা তুমি ধরোনি কেন? ফোন? আরে ফোন তো আমি ভুল করে ওখানেই ফেলে এসেছি। আরে বৌদি, এই ফোনটা আপনি গোডাউনে ফেলে এসেছিলেন। হ্যাঁ ধন্যবাদ। আরে বাহ, এতক্ষণ তো ডেলিভারির জন্য কেউ ছিল না, এখন ফোন নিয়ে নিজেই চলে এলে? হ্যাঁ দাদা, আমি এদিক দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম ফোনটা দিয়ে দিও ওনাকে। এবার ফোন ছাড়া তো ওনার খুব অসুবিধা হতো, তাই না? তোরও অসুবিধা হতো তাই না? ফোন কোথায় করতি, কথা কি করে হতো, কি করে দেখা করতে আসতি? এসব আপনি কি বলছেন? অজুহাত চাই না তোর ওর সাথে দেখা করার? এটা তুমি কি বলছো? ঠিকই বলছি আমি, এরকম লোকদের সাথে সম্পর্ক রেখো না। দেখুন, ভুল ভাবছেন আপনি আমাকে। আরে এই তোদের মতো ছেলেদের আমি খুব ভালো আরে করেছি। ছেড়ে দাও ওকে। ও আমার স্ত্রী, ওর থেকে দূরে থাকবি, নয়তো তোর সেলসম্যানগিরি একদম ঘুচিয়ে দেবো আমি। আরে হাট, এসব থ্রেড অন্য কাউকে দেবেন, বুঝলেন? আরে ওকে ছেড়ে দাও না। আরে কি করছো তুমি, কি করছো কি? আরে কি করছো এগুলো? একদম শেষ করে দেবো বলে দিলাম কিন্তু। আরে, আয় না। এই, তোর মতো আমি অনেক দেখেছি। এই ছাড়, আরে আরে বেরো বেরো এখান থেকে, দোকানের আশেপাশেও আসবি না এরপর থেকে আর। তোকে তো আমি দেখেই নেব। হাট। এই ছাড়। দ্বিতীয়বার ও এরকম করছে দিদি, দোকানের সামনে পুরো ঝামেলা বাঁধিয়ে দেয়। ঝামেলা তো তুমি শুরু করেছো। কি বলবে সবাই? ভূষণ নিজের বউকে সামলাতে পারে না, অন্য সব পুরুষদের সাথে মেশে। তুই জানিস তুই কি বলছিস? তুই জানিস তুই কি বলছিস? যদি নিজের বউয়ের ওপরে এতটুকু বিশ্বাস নেই তাহলে দোকান খুলে দিয়েছিস কেন? জানি না ওর হঠাৎ কি হয়েছে, এইভাবে আমার চরিত্র নিয়ে কোনো কথা বললে আমি সেটাকে একদমই বরদাস্ত করব না। আমি সত্যি বলছি, এরকম চলতে থাকলে আমি চলে যাব। দেখ ভূষণ, বউয়ের ওপরে সন্দেহ করাটা বন্ধ কর। লোক কি বলবে তাতে কান দেওয়ার দরকার নেই। তুই ডলিকে এত ভালোবাসতিস, এত ভরসা করতিস, সেগুলো কোথায় গেল? যেমন তোর টেম্পু আছে না, তার চাকার সাথে যেরকম সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক তাই। যদি দুটো চাকা সামঞ্জস্য না থাকে তাহলে গাড়িও চলতে পারে না। বিয়েটাও ঠিক সেই রকমই রে, বুঝেছিস তো? আমি মনে রাখবো দিদি। ডলি, আর কখনো এরম হবে না। আয়নাতেও তো দেখছি আমাদের দুজনকে একেবারে মানে। তুমি এত সুন্দরী আর আমি, তাই তো আমার মনের মধ্যে এইসব ঘুরতে থাকে। কিন্তু তুমি তো জানো যে আমার জীবনে তোমার জায়গা আর কেউ নিতে পারবে না। আমার জীবনেও তো তোমার জায়গা কেউ নিতে পারবে না। আমার মাথা গরম হয়ে যায় তুমি যখন অন্য কোনো পুরুষের সাথে কথা বলো, আমি সহ্য করতে পারি না। কিন্তু আমি কথা দিচ্ছি এরকমটা আর কখনো হবে না। কোনো ব্যাপার না, শুধু এখন থেকে তুমি আমাদের সম্পর্কের উপরে বিশ্বাস রেখো, আমার উপরে এরকম ভাবে সন্দেহ করো না। রাত অনেক হয়ে গেল, এবার চলো শোয়া যাক। আরে আমি এখনো ঘরে আছি। তুমি যা করেছো ঠিক করেছো। খুব চালাকো, এক্ষুনি ফোন এসেছিল।
কিন্তু ও কেটে দিল। দেখো ওর ফোনটা, ওর প্রেমিকের কোনো না কোনো ডিটেলস তো নিশ্চয়ই থাকবে। হ্যালো ডলি, কোমর পর্যন্ত দেখা যাচ্ছে সেরকম একটা ছবি পাঠাও না। হ্যালো। দেখেছো, যা আমি বলেছিলাম সেটাই হলো তো। আর ওর মতো মেয়ের কাছে তুমি ক্ষমা চাও? এটা তো সেই ব্যাপারই হলো, চোরের মায়ের বড় গলা। ডলি, ডলি, হ্যাঁ আসছি। তোমার টিফিন। হ্যাঁ ওই একটা ডেলিভারির জন্য শহরের বাইরে যাব, ফিরতে অনেক দেরি হবে। আর রাতের খাবার? বাইরেই খেয়ে নেবো। তুমি খেয়ে শুয়ে পড়ো, কাল সকালেও ফিরতে পারি। ঠিক আছে, তুমি তোমার খেয়াল রেখো। দোকান খোলার টাইম হয়ে গেছে, আমার লেট হচ্ছে, পরে কথা বলি। ডলি বৌদি, আমি আসলে হিসেব করতে এসেছি। দোকানে তো আপনি আমাদের প্রোডাক্টস রাখছেন না। হ্যাঁ, আমার স্বামী তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আরে আপনি কেন ক্ষমা চাইছেন? আরে উনি এখন এতটাই সন্দেহবাতিক হয়ে গেছেন যে কি বলবো তোমাকে। আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, আপনি এরকম একটা সন্দেহজনক মানুষের সাথে কি করে থাকতে পারেন? একটা কথা বলবো তোমাকে। এই রাধা কৃষ্ণ দুজনে মিলে তো তোমার জীবনটা ছাড়খাড় করবে বলে উঠে পড়ে লেগেছে। দেখো অখিলকে, তুমি বারণ করেছিলে না আসার জন্য, তাও আবার ফিরে এসেছে। আর ডলি, দেখো আমি তোমাকে বলে দিচ্ছি ভূষণ, এদের একটা ব্যবস্থা করতেই হবে, না হলে এর পরিণাম ওটাই হবে। এত টাইম কেন লাগছে? আরে এখনো ও আসেনি, তাই কথা বলতে পারছি। যা করার আছে তাড়াতাড়ি করো, এখন টাইম নেই আমাদের কাছে। আর কিছু বলবো নাকি সব বুঝে গেছো? দরজা খোলো। আরে তুমি এত তাড়াতাড়ি চলে এলে? আরে কি খুঁজছো তুমি? কাল থেকে না এই দোকান বন্ধ থাকবে, তুমি এখানেই থাকবে বাড়িতে। এই বিজনেসটা তো এই সবে শুরু করলাম, অনেক আমি এই বাড়ির কর্তা, কথাটা মাথায় ঢুকলো? আমি যা বলবো সেটাই শেষ কথা। তোমার হঠাৎ করে কি হয়েছে, এরকম কেন বলছো তুমি? তুমি শুধরবে না? না, আমি বারবার বারণ করে দেওয়া সত্ত্বেও অখিল আবার দোকানে এলো। তুমি আমার উপরে সন্দেহ করছো? হ্যাঁ,
আমি বারণ করেছিলাম অখিলকে আমার দোকানে ঢুকতে, তা সত্ত্বেও ও দোকানে এলো, তুমি ওর সাথে কথা বললে আর এমন করছে যেন কিছু হয়নি। ও দোকানে টাকা পয়সার হিসাব করতে এসেছিল। তোমাদের এমন কি হিসাব থাকতে পারে? তুমি আমার উপরে এত সন্দেহ করছো, আমি তো বুঝতে পারছি না যে তুমি কিভাবে এত সন্দেহ করছো আমাকে। দোকানে ওর সাথে কথা বলে তোমার মন ভরেনি, তাই এখানে এসে ফোনে আবার কথা বলতে হলো। তোমার কি মনে হয় রাতের পর রাত তোমার যে এত ফোন আসতে থাকে, কট 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 কট, হ্যাঁ? আমি কিচ্ছু বুঝি না, আমি এতই বোকা? দেখো, তুমি যাই করো না কেন, আমি তোমাকে পালাতে দেবো না। সত্যি বলছি, তোমাকে আমি ভীষণ ভালোবাসি। দেখো না তোমার সাথে আমি কি সুন্দর ব্যবহার করি। এই সব কিছু তো তোমারই জন্য। তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে যেতে পারো না। তুমি কেন করছো এরকম আমার সাথে? তুমি একদম পুরোপুরি ভাবে পাগল হয়ে গেছো। অখিলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমার মনে আর মাথায় সন্দেহের বাসা বেঁধেছে। আমি তোমার সাথে এভাবে থাকতে পারবো না, তোমার সাথে আমি চললাম। আরে কোথায় যাচ্ছ তুমি? তোমার ওই প্রেমিকের কাছে যাচ্ছ তুমি? যেখানে যাই তোমার কি? কোথাও যেতে দেবো না, কোথাও যেতে দেবো না আমি। কি বলবে পারে সবাই আমাকে? যে স্বামীটা নপুংসক, তাই বউ ছেড়ে চলে গেছে, এটাই শুনতে হবে আমাকে? আমার পথ ছাড়ো তুমি। না না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তোমার কোথাও যাওয়া হবে না, দেবো না যেতে, কোথাও যেতে দেবো না। কোথায় যাবে? হ্যাঁ বলো, কোথায় যাবে তুমি? সরে যাও। বলো। যেতে চাইছিলে না? যাও এবার। একদম ঠিক করেছো তুমি। এবারে তুমি জেলে যাবে আর সবাই তোমায় পুরুষ বলবে। অসতী বউকে মেরে ফেলেছো। জেলে যাবো না আমি। তাহলে তুমি এমন কিছু করো যাতে এর প্রেমিক ফেঁসে যায় এর খুনের দায়তে। ডলি, আমি কি করে ফেললাম? না না, ডলিকে আমি মারিনি। আমি এই কাজ কি করে করি? না 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 না, আমি মারিনি আমার ডলিকে। দিদি, দিদি, কুশল, তুমি এখানে এত সকাল সকাল? দিদি, ডলি এসেছিল এখানে? না, আসেনি তো। কি হয়েছে কি? সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ডলি বাড়িতে নেই, ওর ফোনটাও বন্ধ পাচ্ছি। দোকানে রেখেছো? ওখানে বোধহয় তাড়াতাড়ি গেছে। না না, ওখানটা দেখা হয়নি। চলুন না গিয়ে দেখি একবার। হ্যাঁ, চলো চলো। এখানেও নেই, তাহলে কোথায় গেছে? এমন তো নয় দুজনের কোনো ঝগড়া হয়েছে, হয়তো রাগ করে কোথাও চলে গেছে। না না দিদি, সেরকম কিচ্ছু হয়নি। আমি আশেপাশে গিয়ে একটু দেখি, আপনার কাছে এলে আমায় ফোন করবেন। হ্যাঁ, চলো চলো। স্যার, আপনারা বসুন। ওকে
স্যার আমার স্ত্রী ডলি সকাল থেকে পাওয়া যাচ্ছে না, ওকে ফোনেও পাচ্ছি না। আপনি কি চারপাশে সব দিকে ভালো করে খোঁজ নিয়েছেন? স্যার সব জায়গায় খোঁজ করেছি, কোথাও খুঁজে পাইনি। আপনি একটা কাজ করুন, আপনি আপনার ওয়াইফের একটা ছবি দিয়ে দিন আমাদেরকে, আর মোবাইল নাম্বারটা। ওকে স্যার, এই নিন স্যার। অফিসার স্যার, এই নাম্বারটা কারেন্ট লোকেশন পার করো আর কল ডিটেলসটা। ওকে স্যার। তোমার জন্য সকালের জলখাবার এনেছি। আসুন। খেয়ে নাও। কি এটা? ডলি এটা তোমার জন্য বানিয়েছিল। ও তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। আসলে ব্যাপারটা হলো, ও তোমার থেকে এই কথাগুলো লুকিয়ে রেখেছিল। ওই দিনও বলছিল যে দোকানদারের থেকে ও এই সমস্ত জিনিস বানিয়েছে, ওকে অনেক রাত করেও ফোন করেছিল। আরে আমি এখনো ঘরে আছি। কোমর পর্যন্ত দেখা যাচ্ছে এরকম একটা ছবি পাঠাও না। হ্যালো, চিন্তা করো না, পুলিশ ওকে খুঁজে বার করবে। যা হওয়ার তা হয়ে গেছে, এখন আফসোস করে কি হবে? অন্যায় তো ডলি অবশ্যই করেছিল, না হলে এই ঘটনা তো ঘটতই না। আর ওই অখিল, হ্যাঁ, ও কোনো ধোয়া তুলসী পাতা নয়। ওই প্রথম ডলিকে ফাঁসানোর চেষ্টা করেছিল, শাস্তি তো তাহলে ওরও পাওয়া উচিত। কনস্টেবল। হ্যাঁ স্যার, কালকে একজন মহিলার মিসিং রিপোর্ট এসেছে। ওকে স্যার। আর আজকে একজনের বডি পাওয়া গেল। একটা কাজ করো, হ্যাঁ, ওই লোকটাকে ডাকো, ওকে জিজ্ঞেস করি যে এই বডিটা ওর ওয়াইফের কিনা। স্যার এটা তো আমার ডলিরই পা, আমি নিচে হাতে নেল পালিশ পরিয়েছিলাম, আমার ডলিরই পা। আপনি কি এই মুহূর্তে কাউকে সন্দেহ করছেন? স্যার, স্যার ওই হ্যাঁ বলো। স্যার, এই কলেজের পেছনে একটা মহিলার হাত পাওয়া গেছে স্যার। হোয়াট? যেরকম ভাবে বডিটাকে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছে, এটা তো দেখে মনে হচ্ছে যে কারো চরম শত্রুতা ছিল। আচ্ছা, আপনি কাউকে সন্দেহ করছেন? স্যার, একটা সেলসম্যান আছে অখিল, আমার স্ত্রীর উপর ওর কুনজর ছিল, আমার ঝামেলাও হয়েছিল ওর সাথে, এইসব ওরই কাজ মনে হচ্ছে স্যার। কোথায় থাকে ও? ওর অ্যাড্রেসটা বলুন। অখিল। হ্যাঁ বলুন। আগে থানায় চল, থানায় চল, তারপর সব বলছি, চল। চল।
স্যার আমাকে এখানে এনেছেন কেন? দেখ, তুই ডলির মার্ডারটা করেছিস, আর ওর বডি পার্টস গুলো কেটে শহরের বিভিন্ন জায়গায় ফেলেছিস তুই। এগুলো কি বলছেন? ওর স্বামী আমাদেরকে সবটা বলেছে, আর তুই ওনার উপরে নজর রাখছিলিস। আর কিছুদিন আগে তুই ওনার হাজবেন্ডের সাথে লড়াই করেছিলি। আরে না স্যার, ও খুবই সন্দেহজনক মানুষ। আর ঝগড়াটা আমি না, উনি করেছিলেন আমার সাথে। স্যার ওই কিছু নিশ্চয়ই করেছে। স্যার ও নিজের স্ত্রীর উপর খুব সন্দেহ করতো, আর ওনাকে ও কিনে এনেছিল। হ্যাঁ একটা কথা বলবো তোমাকে, তুমি প্লিজ কাউকে কিছু বলো না। হ্যাঁ বলুন না। আমার এই পৃথিবীতে আর কেউ নেই। একজন দুঃসম্পর্কে পিসি ছিল যার সাথে আমি থাকতাম, আর উনি আমাকে ওখান থেকে কিনে এনেছিল। আর ও বেচারি এতটাই অসহায় ছিল যে ঘর থেকে কোথাও বেরোতেই পারতো না। হ্যাঁ, টাকা দিয়েছিলাম আমি। আমাদের বিয়েটা হচ্ছিল না। বিয়ের পর ডলি নিজে কিছু একটা করতে চাইছিল, আমি তাই দোকানটা খুলে দিই। সব কিছু ঠিকঠাকই চলছিল। যবে থেকে অখিল আমাদের জীবনে এলো, সব তছনছ হয়ে গেল। অফিসার, স্যার। ওই অখিলের কল ডিটেলসটা বের করো তাড়াতাড়ি। স্যার। স্যার, স্যার ডলির কল রেকর্ডস আর ফোন লোকেশন দুটোই এসে গেছে। কিছু পেলে? স্যার এদের কল রেকর্ড দেখে মনে হচ্ছে এদের মধ্যে খুব একটা কথা হতো না। তার মানে অখিল সত্যি কথাই বলছি। কিন্তু স্যার এদের ফোন লোকেশনস অন্য কিছুই ব্যক্ত করছে। যে রাতে ডলি গায়েব হয়েছিল সেই রাতে ওর প্রথম লোকেশন ওর বাড়ি ছিল, তারপর ট্রাভেল করে অখিলের বাড়িতে গেছিল। তারপর স্যার দুজনের ফোন লোকেশন অখিলের বাড়ির আশেপাশেই ছিল। তারপর স্যার অখিল আর ডলির ফোনের লোকেশন অখিলের বাড়ি থেকে বেরিয়ে 3 বাত্তি চকে গেছিল। তারপর স্যার ওদের দুজনেরই ফোন লোকেশন ওখানেই স্টেবল ছিল। তার মানে ডলি আর অখিল ওখানে গেছিল। তারপর কি অবস্থা লোকেশনগুলোর? তারপর স্যার ডলির ফোন ওখানেই সুইচ অফ হয়ে যায়। তার মানে ওখানেই ডলি আর অখিলের মধ্যে কিছু একটা হয়েছিল বা ঝগড়া হয়েছিল, আর শেষে অখিল ডলিকে মেরে ফেললো। তারপর লোকেশন কি বলছে? তারপর স্যার ডলির ফোন সেইখানে অবধি গেছিল যেখান থেকে আমরা ডলির কাটা পা পেয়েছি। তার মানে ও ডলির একটা বডি পার্ট ওখানে ফেলেছিল। আচ্ছা তারপর? তারপর স্যার অখিলের লোকেশন সেখানে দেখাচ্ছে যেখানে ডলির কাটা হাত পাওয়া গেছে। তার মানে ওখানেই অখিল ডলির অন্য একটা বডি পার্টস নিশ্চয়ই ফেলেছে। তারপর? তারপর স্যার অখিলের ফোন বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে করতে বাড়িতে পৌঁছয়। অফিসার তুমি একটা কাজ করো, ওই সব লোকেশনস গুলোতে যাও আর ভালো করে সার্চ করো। বাকি পার্টস গুলো তুমি ওখানেই পাবে। স্যার। তোর সব খেলা শেষ হয়েছে অখিল। তোর ফোনের লোকেশনটাই তোর সব রহস্য খুলে দিয়েছে। এবার কি করবি? ডলির বডি পার্টস যেখানে যেখানে আমরা পেয়েছি সেখানেই তোর ফোনের লোকেশনস গুলো ছিল সেদিনকে রাতে। স্যার সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। আমাদের কাছে তোর বিরুদ্ধে প্রুফ আছে। সত্যি করে বল, নাহলে কিন্তু আমি অন্য উপায় জানি। স্যার আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু করিনি স্যার। স্যার বিশ্বাস করুন আমার কথা। ওকে মারো, আর এত মারো যতক্ষণ না সত্যিটা বলে। স্যার স্যার না স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। আমি কিচ্ছু করিনি স্যার, বিশ্বাস করুন।
ঠিক আছে, বাকি টাকাটা আপনি দিদিকে দিয়ে দেবেন। দিদি, এখানে আমি আর থাকবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। এখানে থাকলেই আমার ডলির কথা মনে পড়বে। আপনার সাথে দেখা করতে আসবো। স্যার, স্যার বডির সমস্ত পার্টস পাওয়া গেছে, সিভিল হসপিটাল পাঠিয়েছি। ডক্টরের বক্তব্য সমস্ত বডি পার্টসগুলো একটাই বডি থেকে বিলং করে, তার মানে ওগুলো ডলিরই বডির পার্ট। অখিলকে খুব মারলাম কিন্তু ও কিছুই বলছে না। অদ্ভুত ব্যাপার, অখিল তো কোনো দুরন্ত ক্রিমিনাল নয়। পুলিশের ডান্ডা খেলে সবাই সত্যিটা বলে দেয়, আর ও তো কোনো সত্যি বলছেই না। ও হয়তো এটাই ঠিক করে এসেছে, যা কিছু হয়ে যাক সত্যিটা বলবে না। তুমি একটা কাজ করো, যেখানে যেখানে বডি পার্টস পাওয়া গেছে তার আশেপাশে সিসিটিভি ফুটেজ বের করো। এবার ওকে ভিডিও প্রুফও দেখাবো, তখনই ও নিজের দোষটা স্বীকার করবে। স্যার, স্যার এই দেখুন, একটা সিসিটিভি ফুটেজ পেয়েছি আমরা। বডির একটা পার্ট এখানে পাওয়া গেছে। চলো। এই বাইরে বেরো। বাইরে আয়। স্যার, স্যার কি হয়েছে? কি স্যার, কি হয়েছে বলবেন তো? তারপর সবটা বলছি তোকে। কিন্তু স্যার, সত্যিটা বলে দে এবার, তোর কাছে আর অন্য কোনো উপায় নেই। হ্যাঁ, ডলিকে আমি মেরেছি স্যার। ওকে টুকরো টুকরো করে শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছি। অখিলের ফোনটাও তখন আমার সাথেই ছিল। রাতেই ওর বাড়ি থেকে চুরি করেছিলাম, তারপর ফিরে গিয়ে আবার ওর বাড়িতে রেখে দিই। কেন? আমি ভেবেছিলাম ওর সাথে অখিলের সম্পর্ক আছে। পুষ্পার মতো ও হয়তো আমাকে ছেড়ে একদিন চলে যাবে। কে পুষ্পা? এই হলো পুষ্পা। তুই কি ইয়ার্কি মারছিস নাকি আমাদের সাথে? হ্যাঁ, কেউ নেই এখানে। আমি সত্যি বলছি স্যার, সব এর জন্যই হয়েছে। দেখ, উল্টো পাল্টা কথা বলিস না, আর সত্যিটা বল। আমি সত্যি বলছি স্যার, এ সব এরই কর্ম স্যার। আমাকে ছেড়ে চলে গেছিল। খুব ভালোবাসতাম আমি ওকে। একদিন আমায় ছেড়ে চলে গেল। ও ছেড়ে চলে গেছে নাকি ওকেও তুই ডলির মতন মেরে ফেলেছিস? না না স্যার, পালিয়ে গিয়েছিল। সবাই আওয়াজ দিচ্ছিল যে নিজের বউকে সামলাতে পারে না। কিরকম পুরুষ তুই? তাই আমাকে আবার একটা বিয়ে করতে হতো। ডলিকে কিনে নিয়ে এলাম। আমি কখনোই এটা চেয়েছিলাম না যে ডলিও পুষ্পার মতো কোথাও পালিয়ে যাক। আমি চাইনি আবার একই ঘটনা ঘটুক। যে পুষ্পা ভূষণকে ছেড়ে চলে গেছিল, সেটা ওর অবচেতন মনে সবসময় একটা ভয়ের সৃষ্টি করত। আসলে ওটা একটা ভ্রম ছিল, যার সম্মুখীন ওকে প্রতি মুহূর্ত হতে হয়েছিল। আমার স্ত্রী শুধুই আমার, আমার স্বামী কেবল আমার। এটা শুনতে ভালো লাগে, কিন্তু এই অধিকারবোধ যদি সীমা ছাড়ায় তাহলে এক ভয়ঙ্কর রূপ নিতে পারে, যেরকমটা ভূষণ ত্যাগীর কেসে ঘটল। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সন্দেহের অসুখ থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে আর সব অপরাধের রহস্য উদ্ঘাটন করা একটা নতুন গল্প নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।